গভর্নমেন্ট একটা ফান্ড দেয় বা যে স্কিল সেটা হচ্ছে আপনার অবশ্যই প্রোগ্রামিং। যে পাওয়া এই জায়গাতে আই হোপ যে রিসার্চ। আসসালামু আলাইকুম, আজকের রিসার্চ টকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি রিসার্চ বাটি থেকে মোহাম্মদ ফাহিমউদ্দিন এবং আমার সাথে আছেন ভাই আমি মোহাম্মদ আব্দুল আজিজ, রিসার্চ পার্টির সাথে লাস্ট 3 মাস ধরে আছি। সো আমি ফরচুনের যে এত বড় একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি এবং আপনাদের সামনে কিছু কথা বলতে পারতেছি আর কি। তো ওকে, সো আমি একটু বলি, আমাদের আব্দুল আজিজ ভাই উনি আমাদের একটা ল্যাব রান করছেন, এটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাডভান্স রিসার্চ ল্যাব। তিনি অলরেডি 3 মান্থস কাজ করতেছেন, রাইট? আচ্ছা। অ্যান্ড অলসো উনি কোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার হিসেবে আছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমরা আস্তে আস্তে শুরু করি ভাই। আমরা একটু জানতে চাই ফার্স্ট অফ আপনার রিসার্চের জার্নিটা কিভাবে শুরু হয়েছে, কখন শুরু করেছেন? রিসার্চের জার্নির কথা শুরু করার আগে আমি আমার একাডেমিক লাইফ নিয়ে একটু বলতে চাচ্ছি। জি জি। সো অ্যাজ ইউজুয়াল আমার পড়াশোনা, প্রাইমারি এডুকেশনটা আমি বিদেশে কাটাইছি। আচ্ছা। যে কোনো কারণে, ফ্যামিলির কারণে আমাকে আবার ব্যাক করতে হয়। তো পরে আমার এই এসএসসি যে পার্টটা, হ্যাঁ, সেকেন্ডারি এডুকেশন আমি গ্রাম থেকে দিয়েছি, আর এইচএসসিটা আমি চট্টগ্রাম শহর থেকে দিয়েছি। সো এইচএসসি লেভেলে আমার লাস্ট কিছু গ্যাপিংয়ের কারণে আমি পাবলিকে পরীক্ষাগুলো দিতে পারি নাই। আচ্ছা। সো যার কারণে আমার হচ্ছে তখন আমার লাইফে, মানে আমার আব্বাও সিভিল ইঞ্জিনিয়ারিং লাইনে ছিল। সো আমার একটা গোল ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং লাইফে যাব। সো আমার ভাই হচ্ছে তখন পোর্ট সিটিতে ফিজিক্সের লেকচারার হিসেবে মানে সবে মাত্র জয়েন করছিল। আর আমাদের পোর্ট সিটি ইউনিভার্সিটি মানে স্টার্টিংটা শুরু হয় 2013 সালে। তো অ্যাজ এ নতুন একটা ইউনিভার্সিটি, ভাই বললো যে ভালো একটা ফেসিলিটি পাবা, সো এখানে জয়েন করো, যেহেতু আমি আছি। সো ভাইয়ের কথা মতো জয়েন করলাম। সো দেখা গেল হ্যাঁ ভালো যাচ্ছিলো আমার একাডেমিক লাইফে, মানে খুব ভালোভাবে আমি 4টা বছর কাটিয়ে দিয়েছি এবং টাইমলি আমি বের হইতে পারছি, আচ্ছা। আলহামদুলিল্লাহ। যেটা বলবো, যেহেতু নতুন একটা ইউনিভার্সিটি, অ্যাজ ইউজুয়াল এটা তো বুয়েট চুয়েটের মতো ওরকম ধরেন যে রিসোর্সফুল পার্সন আমরা পাবো পাবো না। বা ওইরকম আমার এক্সপেকটেশন ছিল না। সো ওই জায়গায় কিছুটা গ্যাপ ছিল। তো নিজে যে মনে করেন রিসার্চের জায়গাটা মানে আমার ক্লিয়ার হবে আন্ডারগ্রেড লেভেলে, ওই জায়গায় কিছু ল্যাকিংস ছিল। সো 2018 সালে পাশ করার পর তো তখনও মানে চিন্তা করতেছিলাম আসলে আমার কেরিয়ারটা মানে কোন দিক দিয়ে আমি শিফট করব। আমি কি আসলে হায়ার এডুকেশনের জন্য বাইরে চলে যাবো নাকি দেশে সেটেল হন। তো দেখতে দেখতে ওই 4-5 মাস চলে গেল। তো হুট করে একটা সার্কুলার পাইছিলাম যে কুমিল্লাতে এরকম একটা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে, যে কুমিল্লা ইউনিভার্সিটি? না, কুমিল্লা ইউনিভার্সিটির পাশে সিসিএন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো ওটাতে একটা সার্কুলার আসলো। সো লাইফের প্রথম একটা সার্কুলার দেখলাম, মানে টিচিং লাইন, যেহেতু আমি ক্লাসে ফার্স্ট বয় ছিলাম, ভালো সিজিপিএ নিয়ে বেরোইছি। তো আমার সবারই এরকম একটা অ্যাম্বিশন থাকে যে অ্যাটলিস্ট মানে যেহেতু তার ট্র্যাকটা ভালো, মানে সে যাতে টিচিংটা দিয়ে শুরু করে। আমি হাতছাড়া করি নাই, যে ভাইবাতে খুব ভালো হয়েছে এবং পরের মাসে আমি জবটাতে জয়েন করি। অ্যান্ড দেখা গেছে এর ঠিক 6 মাস পরে ডিপার্টমেন্টের পুরো দায়িত্ব আমার হাতে চলে আসে। আচ্ছা। আমার যে সিনিয়র ওনার হচ্ছে উনি কোনো কারণে উনি ডিপার্টমেন্টে আর ছিল না আর কি, কন্টিনিউ করতে পারি না। সো এত বড় একটা রেসপন্সিবিলিটি করে দেখা গেছে আমার হচ্ছে লাস্ট 3 ইয়ার্স আমি মানে ওই কুমিল্লাতেই কাটিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আমার দরকার আন্ডারগ্রেডে যে কাজটা ছিল, তো আমি চিন্তা করলাম যে আমার এই কাজটা একটু পাবলিশ লেভেলে আমি নিয়ে যেতে চাই, তাহলে কি হবে তখন। আমি কি করলাম, আমার এক কাজিন ছিল কানাডায়, যিনি ওখানে পোস্ট ডক করতেছিল, ওনাকে আমি কল দিলাম যে আমাকে একটু প্লিজ গাইড করে। তো পরে ভাই হচ্ছে আমাকে বললো আর কি যে এভাবে তাহলে কাজটা শুরু করো। উনি আমার ডেটা সেটগুলো দেখলো, আমি কী পরিমাণ ডেটা আসলে কালেক্ট করছি। রিসার্চ করার জন্য মেইন একটা ক্রাইটেরিয়া হচ্ছে আমার ডেটা কী পরিমাণ দিতে হবে বিফোরে। হ্যাঁ, কারণ ডেটা সেট যদি মানে এডুকেট না থাকে তখন কিন্তু আপনি ভালো মানে পাবলিশারগুলোতে আপনি পাবলিশ করতে পারবেন এই আর কি। তো তুমি সামারিটা দেখলো, দেখে বললো যে উনি আমার একটা ক্লাস নিয়েছিল, হ্যাঁ, আমার এখনো মনে আছে অনলাইনে। তো ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ, কারণ হাতে করিটা আমি কিন্তু ভাইয়ের কাছ থেকে শিখছি। হ্যাঁ, আন্ডারগ্রেডে আসলে অনেকেই তো ধরেন থিসিস করতেছে, কিন্তু থিসিসের মানে বেসিক জ্ঞানটা বা আমি বলবো ইনডেপথ যে নলেজটা, সেখানে একটা গ্যাপ থেকে যায়। এক্স্যাক্টলি। তো ভাই আমাকে হচ্ছে একটা ক্লাসে জাস্ট 1-2 ঘন্টার একটা ক্লাসে উনি প্রত্যেকটা সেকশন কীভাবে লিখতে হয় উনি আমাকে একটু গাইড করছিল। তো আমি পরে হচ্ছে আমার কাজটা ঠিক 1 সপ্তাহের মধ্যে ভাইকে আমি পরে আবার বুঝাই দিছিলাম যে ভাই দেখেন আমার ম্যানুস্ক্রিপ্টটা রেডি করছি, একটু দেখেন। তো ভাই কিন্তু মানে খুবই অ্যাপ্রিসিয়েট করছে, কারণ হচ্ছে উনি
এত আর্লি আমি ক্যাচ করতে পারবো বা আমি সুন্দর গুছিয়ে লিখতে পারবো না, এটা আশাই করে। বাট আমি হচ্ছে কিছু স্ট্র্যাটেজি ফলো করছি, সেটা হচ্ছে আজকে হয়তো ডিসকাশন আসবে। তো এই হচ্ছে আমার এই রিসার্চের জার্নিটা। আসলে 2019 সালেই আচ্ছা আমি মোটামুটি আমার পেপারটা সাবমিট করে দিই ভালো একটা জার্নালে, এবং 2021 দিকে মানে একটু টাইম নিচ্ছে ওরা রিভিউ করতে, 2 ইয়ার্স মতো সময় লেগেছে মোটামুটি। 21 দিকে পেপারটা হচ্ছে পাবলিশ হয় আর কি। আচ্ছা আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনার এই যে রিসার্চ শুরু করার জন্য আপনি যে মেন্টর পেয়েছেন, আপনার এই যিনি আপনার ভাইয়ের কথা বলছেন সিনিয়র, এখানে আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট কিন্তু অনেকেই কিন্তু আসলে যে শুরু করবে, কার মাধ্যমে শুরু করবে এটা কিন্তু খুঁজে পায় না, মেন্টর এখন খুঁজে পায় না যে আসলে কার মাধ্যমে কার আন্ডারে গিয়ে কাজ করবো, কেউ একজন আমাকে গাইড করতে হবে। সো আমি এটা থেকে একটু সুখবর দিতে চাই, এখন আমাদের ম্যাক্সিমাম অনেক স্টুডেন্টস আসলে মানে এই যে মেন্টর সুপারভাইজার খুঁজে পাওয়াতে কিন্তু মানে অনেক স্ট্রাগল ফেস করে। সো এটার জন্য কিন্তু আমরা রিসার্চ বার্ডে কিন্তু আমরা কাজ করছি। এখানে আপনি কিন্তু আপনার ফিল্ডের সুপারভাইজার আপনি খুঁজে বের করতে পারবেন এবং দেখবেন তারা বিভিন্ন ল্যাব রান করছেন, যেমন এই যে আমাদের আব্দুল আজিজ ভাই, উনিও কিন্তু একটা ল্যাব রান করছে, এনভায়রনমেন্ট পলিউশন অ্যাসেসমেন্ট, ওনার আন্ডারে কিন্তু এখন রিসার্চ করছে। সো এই যে আপনাদের যে একজন মেন্টর খুঁজে পাওয়া, এই জায়গাতে আই হোপ যে রিসার্চ বার্ডি হেল্প করতে পারবে। সো ভাই থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমি যেটা জানতে চাই, এখন পর্যন্ত কেমন রিসার্চ করেছেন, কয়টা পেপার হয়েছে, সেগুলো নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, আমার রিসার্চ জার্নিটা যেহেতু মানে এত মানে ম্যাচিওর হয়নি, যেহেতু আমি মার্চ থেকে শুরু করেছি, মার্চের লাস্ট থেকে। সো মার্চ না ওই আমি একটু এগুলো একটু আপনার নিজের পার্সোনাল নিজের সামরি 2019 যে পেপার, এটা যেহেতু 2021 ইয়া হয়, তো মোটামুটি যখন আমি একটা পেপার নিয়ে কাজ করলাম, একটা আমার কাছে একটা সাহস এসে গেছে যে হ্যাঁ আমি তো আসলে জানি স্ট্রাকচারটা কী রয়েছে। পরবর্তীতে আমি কি করলাম, আসলে টিম ওয়াইজ কাজ শুরু করলাম। কারণ দেখা গেছে যখন আমি কাজ করতে যাই আমার নিজের কাজ থাকে কম, আমি যদি ডেটা সেট কালেক্ট করেন বলেন, আবার লেখালেখি বলেন, হয় না। তো দেখা গেছে আমি একটা টিম ফর্ম করলাম, হ্যাঁ টিম ফর্ম করে তখন কাজ শুরু করে দিলাম। দেখা গেছে আমি একটা সেক্টরে কাজ করতেছি, আমার একটা টিম অন্য সেক্টরে কাজ করতেছে। তো যখন আমরা পাবলিকেশনে যখন গেলাম, তখন মানে কোলাবোরেটলি আমরা কাজগুলো করলাম, শোকেস করলাম। তাহলে হলো কি আমার নিজের প্রোফাইলটাও ভারী হলো। কারণ দেখা গেছে কি আপনার রিসার্চ করতে গেলে মেইন যে অন্তরায় সেটা হচ্ছে ফান্ড, হচ্ছে ফান্ড লাগে। তো ফান্ড থাকলে আপনি হচ্ছে কাজ করতে পারতেছেন। ধরেন আন্ডার গ্রেডে কাজ করতেছে বা মাস্টার্স লেভেলে যারা কাজ করতেছে, তারা ডিপার্টমেন্ট থেকে একটা ফান্ড পায়, এনএসসি ফেলোশিপ পায়, বা গভর্নমেন্ট একটা ফান্ড দেয়, বা ইউনিভার্সিটি থেকে একটা বরাদ্দ থাকে, ওই টাকা দিয়ে তারা কাজ চালায়। তো দেখা গেছে ইন্ডিভিজুয়াল কাজের জন্য যদি ফান্ডের মনে করেন ফান্ড পর্যাপ্ত থাকে, তাহলে কাজটা করা ইজি হয়। যদি সেক্ষেত্রে আমি যদি ফান্ড ম্যানেজ করতে না পারি, আমার রিসার্চ কি থেমে থাকবে? না, অবশ্যই আমাকে টিম ওয়াইজ তখন কাজটা আগাইতে হবে। কারণ দেখা গেছে আমি একটা সেক্টরে আমার হচ্ছে একটা কি আছে, মনে করেন আমার একটা স্ট্রং সাইড আছে, ধরুন আমি ল্যাঙ্গুয়েজ পারি, ঠিক আছে, ধরুন আমি স্টেটের বস বা স্টেট মোটামুটি আমি পারি, তাহলে আমি যদি আরেকটা কাজে যদি আমি স্টেটের পার্টটা যদি আমি সলভ করে দিই, তাহলে আমি ওই ব্যাপারটার অথরশিপ পেয়ে গেলাম। তো আমি কি করলাম, টিম গঠন করলাম। তো দেখা গেছে 2022 সালে আমার আরেকটা জার্নাল পাবলিশ হয়, আর 2023 সালে 24 সালে পরপর হচ্ছে আমার 3টা কনফারেন্স পাবলিশ হয়। তো কনফারেন্সের মধ্যে একটা বুক চ্যাপ্টার হিসেবে চলে যায় পরে স্প্রিঞ্জারে। আর এগুলো সব কিন্তু কোলাবোরেটিভ কাজ। আর তার মধ্যে হচ্ছে বেসিক আমার হচ্ছে এই 4-5টার মধ্যে মোস্ট অফ দ্য পেপার, মানে 4টা পেপারের মধ্যে খুব একটা এফোর্ট কিন্তু লেখালেখির এফোর্ট আমি দিচ্ছি। ওনারা হয়তো আমাকে ল্যাঙ্গুয়েজে হেল্প করছে, মানে কোডিংয়ে বলেন বা পাইথনে বলেন, ঠিক আছে, অথবা আমাকে অন্য অ্যানালাইসিসগুলো করে দিচ্ছে, বা আমাকে ডেটা সেট দিয়ে হেল্প করছে। বাট লেখালেখির কাজগুলো হচ্ছে আমাকে করতে হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাতে এফোর্ট দিচ্ছি, এবং আমি মনে করি এই জিনিসগুলো করতে গিয়ে আমি অনেক জিনিস শিখলাম। আচ্ছা, এখানে একটা কোশ্চেন যে ফান্ডের ব্যাপারটা একটা জিজ্ঞেস বলেছিলেন যে ফান্ড লাগে, বা এখন আমরা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে, আমরা ফান্ড আসলে কীভাবে ম্যানেজ করব অনেকে জানে না। এটা কি আপনার একটু মানে কীভাবে আমরা একটা ফান্ড ম্যানেজ করতে পারি, এরকম কোনো অপরচুনিটিস আছে কি না? রাইট, এটা একটু দিব। প্রতি বছর আমরা যতটুকু জানি যারা মাস্টার্স লেভেল বা পিএইচডি লেভেলে আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হচ্ছে ইউজিসি থেকে হোক বা আদার্স সেন্টারের ভিত্তি কিছু নোটিশ আছে যে আপনাদের কাজে প্রপোজালগুলো দেয়। তো তারা যে রিসার্চ ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করে, ওনারা ধরেন একটা প্রপোজাল যদি মানে ওনাদেরকে জমা দেয়, তখন ওনারা যদি সেটা অ্যাকসেপ্ট করে ওনাদের কিছু ইন্টারভিউ হয়। আচ্ছা, তো এর মাধ্যমে কিন্তু ফান্ড পাওয়া যাচ্ছে। আর এমনিতে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু গবেষণার জন্য একটা ফান্ড থাকে।
ঠিক আছে, এটা হচ্ছে হয়তো অ্যাপ্লাই করার প্রসেসটা জানা থাকে না, এই জন্য হয়তো পাই না। অনেকে But এটা আমি বলবো সুপারভাইজার স্যারদের সাথে যদি কথা বলে জিনিসটাকে জানানো যায় যে কিভাবে পাইতে পারে, স্যাররা তখন হেল্প করে। কারণ আমি জানি আন্ডারগ্রেড লেভেলেও কিন্তু অবশ্যই ফান্ড থাকে, ফান্ড ছাড়া কিন্তু আসলে কাজ হয় না। হ্যাঁ, এটা আমাদের অনেক স্টুডেন্টদের কাছে আমরা এই জিনিসটা মানে পাইছি যে আসলে ওরা রিসার্চ করতে পারতেছে না, ফান্ড কেমনে ফান্ডের প্রয়োজন হচ্ছে, কিন্তু আসলে ফান্ড নাই। হ্যাঁ, একটা বিষয় আমি অ্যাড করি, সেটা হচ্ছে ধরেন অনেকগুলো ডেটা সেট আছে যেগুলো গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে নিতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু ওনারা ওয়েবসাইটে লিখে দেয় যে রিসার্চের কাজ হলে, ঠিক আছে, তখন কিন্তু ওনারা এটা ফ্রি কস্টে দেয়। ফ্রি কস্টে। আচ্ছা তো দেখা গেছে আমার অনেকগুলো কাজে আমি ওয়েদার অফিস বলেন, আবহাওয়া অধিদপ্তর বা আমার বিভিন্ন ধরনের ওই পানি উন্নয়ন বোর্ড, এইসব জায়গাগুলোতে আমি স্টুডেন্ট পাঠাইছি এবং সাথে হচ্ছে একটা প্যাডে, হ্যাঁ, ইউনিভার্সিটির প্যাডে হচ্ছে তাদের যে রিসার্চের যে টাইটেল কী কাজ করবে তাদের আইডি সহ যদি আপনি একটা ড্রাফট রেডি করে ওদেরকে পাঠান, মানে ওনাদের হেড পজিশনে যারা আছে, আই হোপ তারা সেটা গ্র্যান্ড করে আর কি। এই একটা উপায় আছে, কারণ বাংলাদেশে বিভিন্ন জায়গাগুলোতে ওই ডাটা কালেকশনের জন্য যখন রিসার্চ পারপাস হয় সেক্ষেত্রে তারা কি করতে পারে, যেমন আমার ল্যাব টেস্টিংয়ের কথা বলেন, আপনি যদি বিসিএসআরে যান, যদি থিসিসের কাজে হয় সেক্ষেত্রে তারা একটা অনারিয়াম করে আর কি, আচ্ছা যেটা বাইরে একরকম মানে ফি, বাট রিসার্চের কাছে সেটা আচ্ছা আচ্ছা। সো এন্ড যদি ফান্ড না থাকে, ফান্ড না থাকলে কি রিসার্চ করা পসিবল না? অবশ্যই পসিবল। তবে সেক্ষেত্রে হচ্ছে আপনার নিজের ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে হবে যে আসলে আমি কি কোন ধরনের কাজ করতে যাচ্ছি। আপনি যদি শুরুতেই মনে করেন যে আমি অনেক বিশাল একটা জার্নাল করে ফেলবো, তাহলে তো আসলে হয় না। আপনাকে মানে কনফারেন্স পেপার দিয়ে শুরু করতে হবে। আমার রিসার্চ জার্নি আমি বলবো হচ্ছে কনফারেন্স পেপার হচ্ছে বেস্ট ওয়ে। অ্যান্ড একটা কাজের আইডিয়াটা কি, আপনি একটা আইডিয়া জেনারেট করছেন, সেই আইডিয়া নিয়ে আগে কাজ হয়েছে কিনা সেটা আপনি একটু কাটাকাটি করলেন, এরপর আপনি আপনার আইডিয়াটাকে দাঁড় করানোর জন্য আপনি জাস্ট একটা ম্যানুস্ক্রিপ্ট মানে 7-6 পেজ 8 পেজের মধ্যে বানিয়ে ফেললেন। আর কনফারেন্স পেপার আমরা জানি যে এত বিশাল পেজ আসলে দিতে হয় না, এই আর কি। অনেকেই কনফারেন্স নিয়ে একটু মানে ইয়াতে থাকে যে কনফারেন্স আর জার্নাল নিয়ে, মানে অনেক কনফারেন্স একটু লো নিম্ন মনে করে। এই জন্য একটু ক্লিয়ার যদি করতে, আসলে কনফারেন্স এবং জার্নালের মধ্যে এটা অনেকের কাছে দুটাই যাওয়া উচিত, কোন কিভাবে? আমি তাহলে একটু শুরু করি শুরু থেকে। ধরেন এই ইউনিভার্সিটি ধরেন আগে যারা আন্ডারগ্রেডে কাজ করতো, হ্যাঁ, সবসময় সুপারভাইজাররা চায় হচ্ছে কাজগুলার তাড়াতাড়ি কনফারেন্সে দিয়ে দেয়। কনফারেন্সে দেওয়ার একটা সুবিধা হচ্ছে আমার যে কাজটা তাড়াতাড়ি পাবলিশ হচ্ছে। আর আমি যখন জার্নালে টার্গেট করব তখন কাজটা পাবলিশ হতে, ওই যে বললাম শুরুতে, একটা টাইম ফ্রেম চলে ওই যে আপনার 2 বছর সময় লেগেছে প্রথম 1.5 থেকে 2 বছর সময় আপনার রিভিউ হতে হতে চলে যাচ্ছে, কারেকশন দিলে রিভিউ হবে। সো আপনি যদি চান আপনি একটা কাজ করছেন ট্রেন্ডি কাজ, সেই কাজটা সবাই জানুন, তাহলে আপনি হচ্ছে আপনার পুরো কাজের কিছু অংশ আপনি সামারি আকারে কনফারেন্স পেপারে দিয়ে দিতে পারে। তাহলে হলো কি আপনার ওয়ার্ল্ড জানলো এই এরকম একটা কাজ হয়েছে। এখন এমন হতে পারে আপনি একটা কাজ করতেছেন কিন্তু এই আপনি কাজটা পাবলিশ করতে করতে দেরি হয়ে গেছে, আপনার সেম যে টপিক ওই টপিকের কাজ কিন্তু পাবলিশ হয়ে গেছে ইতিমধ্যে, তখন কিন্তু আপনার কাজের ভ্যালুটা কিন্তু ক্রেডিটটা সে নিয়ে নিচ্ছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আমরা অনেকে মনে করি যে কনফারেন্স করবো না, জার্নাল, কিন্তু যে সময় বেশি লাগাবে মাঝখানে কেউ একজন কিন্তু দেখা গেলো পাবলিশ করে ফেললো, আপনার সেম কাজ অন্য একজন করে ফেললো, তখন আপনার হাত থেকে এটা ছুটে গেছে। তার চেয়ে আমি যদি একটু অল্প সময় নিয়ে কনফারেন্সটা করে রাখি, তাহলে হচ্ছে আমার কাজটা আমার হাতেই থাকলো, এটাই হচ্ছে। আর কনফারেন্সের কাজটা আমি যখন পরে যে জার্নালে সাবমিট করব, তখন আমার অ্যানালাইসিস বলেন বা ডেটা সেট বলেন সব কিছু ডিফারেন্ট। হয়তো কনফারেন্সে কিছু পার্ট ছিল, কিন্তু আমি যখন জার্নালে দিলাম তখন সেটা একদম পুরো মানে কম্প্রিহেন্সিভ ওয়েতে আমি সেটা দিলাম। তো এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। অনেকের মধ্যে কনফিউশনটা থাকে যে একই কাজ আমি 2 জায়গায় দিতে পারবো কিনা, সেটা অবশ্যই পারবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কিন্তু আশা করি স্টুডেন্টরা আপনারা বুঝতে পেরেছেন, অনেকে কনফারেন্স এবং জার্নাল নিয়ে কোশ্চেন থাকে। আচ্ছা, আপনি তো আমাদের একটা ল্যাব রান করছেন, এনভায়রনমেন্ট পলিউশন অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাডভান্স রিসার্চ। এই ল্যাবের স্টেজ এবং কোন ফেজে আছে, কতজন রিসার্চ করতেছে আপনার সাথে? আচ্ছা, বর্তমানে আমার ল্যাবে প্রায় 12 থেকে 15 জনের মধ্যে আছে। আর আমার এখানে 3টা কাজ বর্তমানে রানিং আছে। হ্যাঁ, সো আমি প্রথম কাজটা হচ্ছে রিভিউ পেপার দিয়ে শুরু করছিলাম। সো আমাদের রিভিউ পেপার দিয়ে কেন করছি সেটার একটা লাইন আমি অ্যাড করি। বর্তমানে হচ্ছে আপনি এজ এ রিসার্চার আপনার কোন জিনিসটা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ দেখবে, আপনার 2টা জিনিস দেখবে। একটা হচ্ছে আপনার ভালো জার্নালে আপনার কয়টা আর্টিকেল আছে, আরটা হচ্ছে আপনার সাইটেশন কেমন আছে। আপনার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একজন মানে সায়েন্টিস্টের মানে পরিচয় তার সাইটেশন নাম্বার দিয়ে। এবং অনেক দেশে কিন্তু আপনার প্রফেসরদের প্রমোশন হয় সাইটেশন নাম্বার দিয়ে।
যে ইয়ারলি আপনার কয়টা সাইটেশন হচ্ছে, কয়টা জার্নাল আপনার পাবলিশ হয়েছে, এগুলো কিন্তু খুব ইম্প্যাক্টফুল আর কি, ঠিক আছে। সো আমি যেটা বলবো হচ্ছে আপনার এই সাইটেশনটা ম্যাটার করে। তো আপনার সবচেয়ে বেশি সাইটেশন পাই হচ্ছে কিন্তু রিভিউ পেপারে, এটা যে কোনো ফিল্ডেই হোক। আপনার রিভিউ পেপার হচ্ছে সবাই পড়তে যায়। আমি যখন জার্নাল করি, কনফারেন্স করি, সবাই আগে দেখি হচ্ছে রিভিউ পেপার, ওই রিলেটেড রিভিউ পেপার যখন আমি দাঁড় করাই বা আমি যখন পড়তে যাই, তখন আমার যে টপিক ট্রেন্ডি, এই টপিকের মধ্যে ধরেন কী কী কাজ হয়েছে না হয়েছে সব কিছুই সামারি আকারে চলে আসে। তো অবশ্যই রিভিউ পেপারটা সবাই সাইট করবে। কেন অনেকে একটু বিগিনার হতে পারে, রিভিউ পেপার জার্নাল নিয়ে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি? আমি বলি, রিভিউ পেপার হচ্ছে ধরেন আমি যদি মাইক্রোপ্লাস্টিক নিয়ে বর্তমান ল্যাবে কাজ করতেছি, তো মাইক্রোপ্লাস্টিকের একটা পয়েন্ট বলি, ধরেন মাইক্রোপ্লাস্টিক বাংলাদেশে কী কী কাজ হয়েছে, হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে মাইক্রোপ্লাস্টিকের কাজগুলো পুরোটা সামারি করে নিয়ে আসা, সেটাই হচ্ছে রিভিউ করা। এবং এটা নিয়ে আর কী কী জায়গার লেকিংস আছে, ভবিষ্যতে যদি কেউ মাইক্রোপ্লাস্টিক নিয়ে কাজ করতে চায় সেক্ষেত্রে তারা কী কাজ করতে পারে, সেই জিনিসটাই হচ্ছে এই পেপারটাতে থাকবে। মানে ফিউচার পার্সপেক্টটা হচ্ছে আমি এখানে দেখাবো। তাহলে যদি 2026 সালে কেউ যদি বলে যে বাংলাদেশে আমি এই মাইক্রোপ্লাস্টিক নিয়ে কেউ কাজ করতে চাইবে, আন্ডারগ্রেড বলেন, মাস্টার্স বলেন, তখন সে আমার পেপারটা পড়বে তাড়াতাড়ি, পরে হচ্ছে ওখান থেকে গ্যাপটা বের করে নিয়ে সে তার কাজে হচ্ছে অ্যাপ্লাই করবে। তাহলে আমার রিসার্চ পেপার এবং রিভিউ পেপারের মধ্যে মেন পার্থক্য হচ্ছে রিভিউ পেপার হচ্ছে ওভারঅল ইম্প্যাক্টটা বোঝায়, ওভারঅল সামারিটা হচ্ছে রিভিউতে থাকবে, ঠিক আছে। আর রিসার্চ পেপার বলতে বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনি কোনো একটা কাজ শুরু করছেন, কাজের যে কোনো একটা মানে ফিল্ডের মানে স্পেসিফিক কাজ শুরু করছেন। ধরেন আপনি মাইক্রোপ্লাস্টিকের কথা যেহেতু আসছে, ধরেন আপনি হালদা নদীতে যে কোনো একটা মাছ কালেক্ট করছে, হ্যাঁ, ধরেন আপনি তেলাপিয়া মাছ নিচ্ছেন, তেলাপিয়া মাছে আপনি ডাইজেস্ট করে আপনি ওখানে ধরেন ল্যাব টেস্ট করে কী পরিমাণ মাইক্রোপ্লাস্টিক আসছে নাই সেটা আপনি বের করে দিলে, সেটাই হচ্ছে আমার রিসার্চ। আর ওভারঅল মাইক্রোপ্লাস্টিকের কী কী কাজ হয়েছে না হয়েছে সে যে পেপারে দেখাবো সেটা হচ্ছে রিভিউ। এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তো আমরা ল্যাব নিয়ে একটু জানতে চাই যে কোন তিনটা এখন কোন স্টেজ আছে? আমার হচ্ছে এখন প্রথম যে পাঁচটা রিভিউ পেপারে অলমোস্ট আমার ইন্ট্রোডাকশন পর্যন্ত লেখা শেষ। এটা করার আগে আমাকে প্রায় অনেকগুলো পেপার লিটারেচার রিভিউ করতে হয়েছে। তবে আমার স্টুডেন্টরা প্রায় ধরেন 80টা পেপারের মতো সামারি ধার করাইছে, যেটা একটা ট্যাবল আকারে দিচ্ছে তারা, মানে এখানে ফাইন্ডিংসটা কী ছিল, রিসার্চ গ্যাপগুলো কী ছিল, সো তারা দাঁড় করাইছে। কারণ আমি যখন পেপার লিখতে যাব আমার সামনে আমার ওই টেবলটা সবসময় খোলা থাকতো এবং তারা সেকেন্ড আরেকটা টেবল বানাইছে, সেটা হচ্ছে ওই যে ধরেন আমি মাছ নিয়ে কী কী কাজ হয়েছে, সেডিমেন্ট নিয়ে কী কী কাজ হয়েছে, ধরেন বিভিন্ন ধরেন সয়েলে কী কী কাজ হয়েছে, মেরিনে কী কী কাজ হয়েছে, এগুলোর একটা আলাদা টেবল দাঁড় করেছে তারা, ঠিক আছে। এবং সেখানে কী কী পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, কালার কী ছিল, সবগুলো তারা ডেটা সেটটা তৈরি করছে। এটা করা মানে হচ্ছে আপনার ধরেন 50% কাজ আপনি আগে ফেলছেন। এখন জাস্ট আমি লিখতে যাব, আমার টেবলগুলো সামনে থাকবে, আমি খালি ওখান থেকে ড্রাফটটা রেডি করি। ইয়ে হচ্ছে তো মাইক্রোপ্লাস্টিকের কাজটা অলমোস্ট ধরেন আবার 50 থেকে 60% কমপ্লিট। সেকেন্ড যে কাজটা আমি শুরু করছি সেটা হচ্ছে রিমোট সেন্সিং নিয়ে। যেহেতু আমরা এখানে অনলাইনে কাজ করছি, দেখা গেছে আমার স্টুডেন্ট একটা চায়না থেকে ক্লাস করছে, একটা ঢাকা থেকে, একটা কুমিল্লা, একটা খুলনা, মানে খুব সুন্দর। আমাদের টিমমেটরা ধরেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিফারেন্ট, দেখা গেছে আমি সিভিলের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার স্টুডেন্ট কেউ হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেউ জিওগ্রাফি, সো মানে ফিল্ডটা হচ্ছে তাদের ডিফারেন্ট, বাট তাদের ফোকাস হচ্ছে কি, মানে আমি একটা ফিল্ডে কাজ করব সেটাই হচ্ছে তাদের ফোকাস। কারণ আমি যখন কাজ করতে যাব আমার ফিল্ডটা হচ্ছে ম্যাটার না, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার না। তাহলে এখানে একটা কোশ্চেন আসে যে সাবজেক্ট ম্যাটার করে কি না অ্যাকচুয়ালি, যে আমি যখন একটা নির্দিষ্ট যেমন সিভিল নিয়ে আপনি বলছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে, তাও সিভিল নিয়ে কাজ করতে পারতেছে, রাইট। আর যখন আপনার ধরেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছে, যে আমার যে দুইজন স্টুডেন্ট কাজ করছে তা দেখলাম তারা ওই সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, বাট তাদের হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হওয়া সত্ত্বেও তারা ধরেন সিএসসির এই যে কোডিং বা পাইথন মোটামুটি তারা এই লেভেলে কাজ করছে। তো এখন যখন আমরা মাইক্রোপ্লাস্টিক নিয়ে কাজ করতে সরি, আমরা যখন এই রিমোট সেন্সিংয়ের ওই কাপ্তাই লেক বা আমরা যেটাকে ওয়াটারশেড মডেলিং বলি, যখন আমরা কাপ্তাই লেক নিয়ে কাজ করতে যাচ্ছি, তো স্টুডেন্টরা তখন আইডিয়া দিল যে ঠিক আছে স্যার, আমরা ওই স্যাটেলাইট থেকে ডাটাগুলো কালেক্ট করি, এরপর হচ্ছে আমরা ওইখানে যে অ্যানালাইসিসগুলো করা লাগবে সেগুলো আমরা পাইথন দিয়ে করব, বিভিন্ন মডেল দাঁড় করাবো। সো আমার কাছে আইডিয়াটা ভালো লাগছে, কারণ তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কেমিক্যাল, বাট সে কাজ পারে কিসের, পাইথনের। এখন আমাদের আর দুইজন আছে, ওনারা হইতেছে ডাটা সেট নামাচ্ছে, মানে তাদের ব্যাকগ্রাউন্ড আবার সিভিলের, কিন্তু তারা সবগুলো ডাটা কালেক্ট করতেছে কোত্থেকে, স্যাটেলাইট থেকে। তার মানে এখানে একটা কম্বাইন্ড একটা টিম হয়ে কাজ করতেছে তারা। এবং আমার তৃতীয় টপিক একটা শুরু হবে, সেটা হয়তো ফ্ল্যাপ নিয়ে শুরু হবে আর কি,
ঠিক আছে, সেটাও চট্টগ্রামের ধরেন ফ্ল্যাট সিনারি নিয়ে একটা কাজ করতে যাব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমি একটু ল্যাবের আপডেট তো মোটামুটি পেলাম, এর বাইরে আমরা অনেক স্টুডেন্ট থেকে বেশ কিছু টপিক আমরা কোশ্চেন আমরা পেয়ে থাকি, এগুলো একটু আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে একটা স্টুডেন্ট আসলে কখন থেকে রিসার্চ করা শুরু করা প্রয়োজন, এবং এই ফার্স্ট ইয়ার থেকে তার ফোর্থ ইয়ার পর্যন্ত রিসার্চ নিয়ে রিসার্চার হিসেবে যে কেরিয়ার করে তুলবে তার একটা রোড ম্যাপটা আসলে কীরকম হওয়া প্রয়োজন? রাইট, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। আমি যেটা বলবো হচ্ছে আপনার যখন একটা স্টুডেন্ট প্রথম ইয়ারে মানে ফার্স্ট ইয়ার যখন জয়েন করে, তখন অনেকেই ধরেন তার নিজের সাবজেক্ট পায় না। হ্যাঁ, এরকম সিনারিওতে হয় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। দেখেন আমি মেরিট ক্রমে আমি যে সাবজেক্টটা পাইছি সেটাতে আমি কন্টিনিউ করতে, ইন্টারেস্ট নাই। কিন্তু ওর হয়তো ইচ্ছা ছিল সে সিএসি নিয়ে পড়বে, তার প্রোগ্রামিং নলেজ লাগবে বা তার ফিল্ডটা এরকম হতে হবে, কিন্তু দেখা গেছে সে পাই গেছে কেমিস্ট্রি বা ফিজিক্স একটা সাবজেক্ট। হ্যাঁ, এইখানে একটা জিনিস আমি বলি, রিসার্চ করার জন্য আসলে আমার সাবজেক্টটা ম্যাটার করে না। কেন করে না? আমি যখন কাজ করতে যাব, ধরেন আমি যদি ধরেন আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্টেট, হ্যাঁ, আমার কাজ হচ্ছে আমি 4 বছর ধরে কীভাবে স্ট্যাটিক্যাল মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস বা বিভিন্ন কোরিলেশন অ্যানালাইসিস এগুলো কীভাবে করে আমি খালি এগুলোই শিখলাম, হ্যাঁ, বা স্টেটের ফিল্ডটাকে আমি ব্রড করলাম। কিন্তু আমার ইচ্ছা ছিল ধরেন আমি পলিউশন নিয়ে এনভায়রনমেন্টাল পলিউশন বলি বা আপনার রিস্ক অ্যাসেসমেন্ট বলি, আমার কাজ হচ্ছে আমি এগুলো নিয়ে করব। সো তো দেখা গেল যখন আমি একটা প্রফেসরের সাথে কথা বললাম, তো তার ল্যাবে দেখলাম যে কাজ করতেছে স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড ছিল পুরাটা ধরেন ম্যাথ, কিন্তু সে এখন পিএইচডি করতেছে সিভিলের আন্ডারে। তো এই জিনিসটা তখন আমি জিজ্ঞেস করলাম যে কেমনে হলো, তখন সে বললো যে তার যে মানে সিভিলের কাজটা ছিল এনভায়রনমেন্টাল কাজ, কিন্তু এনভায়রনমেন্টাল কাজটা করতে গিয়ে তাকে ম্যাথমেটিক্যাল মডেল অ্যাপ্লাই করতে, তখন সে 4 বছর ধরে ওই কাজে ম্যাথমেটিক্যাল মডেলিংগুলোই করবে। তাহলে এখন ধরা গেল সে কিন্তু তার ফিল্ডের ট্র্যাকটা চেঞ্জ করে ফেলছে। একইভাবে আমি বলবো যখন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরা বিভিন্ন ফিল্ডে আছে বা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আছে, সো সাবজেক্টটা আসলে ম্যাটার করে না, আপনার হচ্ছে স্কিল বা টুলস আমি কি জানি সেটা ম্যাটার করে। সবসময় চেষ্টা থাকবে যে ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট সে প্রথম বছর আগে পরিবেশটাকে চিনবে, কীভাবে সে তার মানে সিজিপিওটা হাই রাখবে, সে ওটার পিছিয়েই থাকবে। কারণ প্রথম বছরে এসে রিসার্চ করে ফেলবে আসলে হয় না। হ্যাঁ, সে আসলে পরিবেশ চিনবে, তার সিনিয়রদের সাথে একটা বন্ডিং তৈরি করবে, স্যারদের সাথে পরিচয় হবে। সো পরের বছর এসে সে তার আস্তে আস্তে ধরেন তখন বেসিক কোর্সগুলো পড়ে, আমি যতটুকু জানি ধরেন ট্রিপল নিয়ে পড়লে ট্রিপল বেসিক কোর্সগুলো আস্তে আস্তে সেকেন্ড ইয়ার থেকেই আসা শুরু, ফার্স্ট ইয়ারে একটু জেনারেলাইজড সাবজেক্ট থাকে। তো যখন সে কোর্সগুলো পড়তে থাকে তখন ধরেন কোনো একটা স্টুডেন্টের একটা স্পেসিফিক টপিক ভালো লাগছে, ধরেন আমি যদি বলি একটা টপিক ধরেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যখন এই কোর্সটা পড়লো তখন সে কীভাবে ময়লা আবর্জনা এগুলোকে মানে হ্যান্ডেল করতে হয় সেই জিনিসগুলো যখন থিওরি ওয়াইজ পড়লো, তখন তার ভালো লাগলো যে হ্যাঁ আমি এই বিষয়টা নিয়ে একটু কাজ করতে পারি, তখন তার মধ্যে একটা কিউরিওসিটি আসতে পারে। তো তখন আমি বলবো যে ওই যে অ্যালাইনমেন্ট থিওরি থেকে আস্তে আস্তে সে তার কাজটাকে এখন রিসার্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, কারণ তার মধ্যে একটা কিউরিওসিটি ছিল, হ্যাঁ আসলে এটা কীভাবে করে, বাসা বাড়ি থেকে ময়লাটাকে বের করতেছে, ময়লাটা ফাইনালি ডিসপোজাল পাঁচ পর্যন্ত যে যাচ্ছে, এরপরে কি হচ্ছে, পরে ময়লাটাকে কেউ কি প্রসেস করতেছে কি না, বা এটাকে কীভাবে কস্ট ইফেক্টিভ করা যায়, এটা থেকে কীভাবে এনার্জি প্রডিউস করা যায়, সেই জিনিসগুলো চিন্তা করতে পারে। এবং পরে সে কী করতে পারে, সেকেন্ড ইয়ারে সে আস্তে আস্তে তার রিসার্চ ইন্টারেস্টটা গ্রো করতে পারে, এটার জন্য তার কী কী জিনিস লাগে স্কিলগুলো নিয়ে সে কাজ করতে পারে। ধরুন আপনি যদি এখানে ওই স্কিলগুলো যদি কিছু বলে দিতেন, যেমন আপনার ফিল্ডের জন্য আসলে কী কী স্কিল ওরা এখন এই সবচেয়ে বেশি ট্রেন্ডি যে স্কিল সেটা হচ্ছে আপনার অবশ্যই প্রোগ্রামিং, মানে আপনি যেই ফিল্ডে পড়েন, কেমিস্ট্রি পড়েন, প্রোগ্রামিংটা এখন সব জায়গায় লাগতেছে, সব জায়গায়। আমার যদি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপোর্ট হয়, আমার ব্যাকগ্রাউন্ড যদি জিওটেক হয়, ওয়াটার হয়, যাই হোক, দেখলাম যে প্রোগ্রামিংটা এখন সব জায়গায় লাগতেছে, সেটা যে কোনো ট্র্যাকে লাগতেছে। আমি শুধু সিভিল না, আমি বলবো সব ধরনের ট্র্যাকে। ধরুন আপনি বাংলা নিয়ে পড়তেছেন, তাও আপনার হচ্ছে এখন এআই নিয়ে সেটা লাগতেছে। সো যেটা বলবো হচ্ছে যে এখন যেহেতু এআই যুগ চলতেছে, হ্যাঁ 4 পয়েন্ট যেটা বলতেছে 4 পয়েন্ট ক্রস হয়ে এখন 5 পয়েন্টে চলে যাচ্ছে। তো এই যে এই ইন্ডাস্ট্রিয়াল এই রিভলিউশনের যুগে আমি বলবো সবাইকে এআইয়ের সাথে একটু সম্পর্কটা নিয়ে আসা, যাতে আস্তে আস্তে পাইথনে কাজ শেখা, পাইথন কাজ শিখতে পারলে সে মেশিন লার্নিং শিখতে পারলে সে আরও হায়ার অ্যাডভান্স লেভেলে চলে যাবে। তো দেখা গেছে যখন সে কোডিং নিয়ে মোটামুটি একটা কাজ পারে, কোডিং নিয়ে নলেজ আছে, তখন সে যে কাজে যে লাইনে মনে করেন আমার ফিল্ড যেটাই হোক, সে ওই কাজে ওইটা অ্যালাইন করে এই হচ্ছে। তো থার্ড ইয়ার থেকে সে মোটামুটি
রিসার্চের কাজ শুরু করে দিবে এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই পুরো সময়ে সে যতটুকু পারে আমি বলবো সে অ্যালাইন করে টিম করে সে কাজ করবে। এই যে যখন আমার স্টুডেন্ট যেগুলো এখন রিসার্চ বাড়িতে আছে তারা সেকেন্ড ইয়ার থেকে কাজ শুরু করে দিছে, তার মানে যে ভাবা যায় তারা যদি ফোর্থ ইয়ার যখন পাস করে ফেলবে দেখা গেছে তাদের এক একজনের পিছনে 8-10টা করে পেপার অর্জনে হয়ে যাবে। তো এটা হচ্ছে কি মানে কেউ বিশ্বাসই করতে পারবে না। এক্স্যাক্টলি, মানে তার কিন্তু অলরেডি বিভিন্ন ফিল্ড অ্যাড হয়ে যাচ্ছে। সো যে সে যখন ফিউচারে বা বাইরে পড়তে যাবে তখন কিন্তু সে যখন প্রফেসর খুঁজবে সে কিন্তু তখন ইজিলি পেয়ে যাচ্ছে, ইজিলি পেয়ে যাচ্ছে। এই আর কি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে বা টিম, এখন অনেকে কোশ্চেন থাকে যে আসলে টিম করেই গিয়ে করতে হবে, ইন্ডিভিজুয়াল করা যাবে না। একজন কোশ্চেন করেছে শুরুতেই যদি কাজ শুরু করতে চায় আমি বলবো অবশ্যই টিম ওয়াইজ কাজ করা বেটার। হ্যাঁ, টিম ওয়াইজ কাজ করতে গেলে হবে কি আমি যদি কোনো প্রবলেমে পড়ে যাই তখন আমার যে পাশের যে টিম তাকে আমি জিজ্ঞেস করলাম টিমমেটকে যে আমি কাজটা কীভাবে করবো, সে হেল্প করলো। সো প্রথমে কাজটা টিম ওয়াইজ করবে, যখন একটা কাজ সে দাঁড় করে ফেলতে পারবে তারপর আপনি যদি দেখা গেছে আমি কোনো টিমমেট পাচ্ছি না, আমার মাথায় এরকম একটা আইডিয়া আসছে, আমি জাস্ট কাজ শুরু করে দিয়ে যাচ্ছি, তখন সে একা কাজ শুরু করতে পারবে। ইটস আপ টু হিম। বাট তাকে কাজ শেখার জন্য আমি বলবো মানে টিম ওয়াইজ কাজটা শেখার সবচেয়ে বেশি প্রেফারেবল। এখানে অনেকের একটা আসলে কোশ্চেন থাকে, এটা আমি আমার যে সেকেন্ড বলতেছি, সেটা হচ্ছে অনেকে আসলে টিম কার সাথে করবে, ফ্রেন্ডকে মানে অ্যাপ্রোচ করা বা কার সাথে করবো, অনেকের সাথে অ্যালাইনমেন্ট মিলে না। সো এই জায়গায় কিন্তু আমাদের রিসার্চ বাডি আপনার এই জিনিসটা অনেক হেল্প করতে পারবে। সেটা হচ্ছে কিভাবে, আপনি যখন আমাদের কোনো একটা ল্যাবে জয়েন করতেছেন তখন কিন্তু এখানে একজন জয়েন করতেছেন কেন, অনেক প্রায় 10-20 জন জয়েন করছে। যেমন আপনার ল্যাবে কতজন আছে? প্রায় এখন 15 জনের মতো স্টুডেন্ট আছে। তো ওনারা কিন্তু এখানে আপনার ব্যাকগ্রাউন্ড অনুসারে যার সাথে অ্যালাইনমেন্ট মিলতেছে ওনারাই টিম আপ করে দিচ্ছেন। তাহলে আপনাকে কিন্তু এই যে আপনি কার আন্ডারে রিসার্চ করবেন সেটাও এত পেইন নিতে হচ্ছে না। আবার টিম কার সাথে করবে মিলতেছে কিনা, ওই যে আমাদের অনেকে আছে ইন্ট্রোভার্ট, আসলে অ্যাপ্রোচ করতে আসলে টাফ হয়, মানে অ্যাপ্রোচ করতে পারে না। সো ওই জিনিসটা কিন্তু আমাদের এখানে ল্যাবে আসলে কিন্তু অনেকটাই সলভ হয়ে যাচ্ছে। সো আই হোপ যে এই বিষয়গুলো আপনাদের রিসার্চ কেরিয়ারটাকে আরও ফাস্টার করার জন্য হেল্প করবে। আচ্ছা, এরপরে আমি আরেকটা বিষয়ে যাইতে চাই যে আপনি রিসার্চ এর ফ্লোটা আসলে কীভাবে উচিত, কীভাবে আইডিয়া জেনারেশন থেকে পেপার রাইটিংটা ধাপে ধাপে কীভাবে, এটা আমি একটু টাইম নিয়ে বলতে চাই। হ্যাঁ জি, কীভাবে করবে, ধরেন এই যে বললাম প্রথম একটা আমার আইডিয়া আসলো মাথায়, হ্যাঁ আমি কাজটা শুরু করতে চাচ্ছি, এই নিয়ে তাকে হচ্ছে ওই আইডিয়াগুলা সার্চ করে কি কি পেপার হয়েছে ওই পেপারগুলো আগে তাকে পড়তে হবে। এই জন্য তাকে গুড রিডার হতে হবে। হ্যাঁ, আমি যদি পেপার পড়ে যদি বুঝতেই না পারি যে এখানে আসলে কি বলছে হ্যাঁ তাহলে কিন্তু কাজটা আমি আগাইতে পারতেছি না। কারণ অনেকের ধৈর্য থাকে না যে আমি পুরো একটা পেপারে পড়বো, ওইরকম ধৈর্য থাকে না। ঠিক আছে, শুরুতে মনে হবে যে এইটা তো একটা নোভেল আর এটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে না, আমার নিজেরও কিন্তু যখন আমি স্টার্ট করছি আমার কিন্তু ওরকম লাগছে। তো এক্ষেত্রে আমি বলবো যে অ্যাবস্ট্রাক্টটাকে একটু ফোকাস করা। যখন কেউ অ্যাবস্ট্রাক্টকে ফোকাস করবে তখন মোটামুটি পেপারের সামারিটা জানতে পারবে। ওই টপিক রিলেটেড সে কী করলো, কিছু পেপারে অ্যাবস্ট্রাক্ট পড়ে নিল, কী কী কাজ হয়েছে, কীভাবে করা যায়, একটা আইডিয়া জেনারেট করতে পারলো। আরেকটা কাজ করতে পারে, স্টুডেন্টরা যখন থার্ড ইয়ারে উঠে যাবে তখন পার্শ্ববর্তী ধরেন আমার যেই দেশগুলো সব মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের থাকে আপনার অ্যাম্বিশন থাকে যে আমি পিএইচডি করতে যাব, আমি মাস্টার্স করতে যাব জার্মানিতে, কানাডায় অথবা ইউএসএ। তখন কি করতে পারে, ধরেন আমি যদি ইউএসএর কথা বলি, ইউএসএর সিভিলের যে টপ যে ধরো 10-15টা ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে গিয়ে কারেন্ট যে প্রফেসরগুলো আছে ওদের ল্যাবে কী কাজ হচ্ছে কাজগুলো একটু দেখলো। কারণ ওরা কিন্তু লিখেই দেয় যে আমার আন্ডারে এই টপিকের উপর কাজ হচ্ছে, আমার আন্ডারে এখন 5 জন গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে, তাদের টপিকগুলো হচ্ছে। তখন সে থার্ড ইয়ারে পড়া অবস্থায় সে দেখলো যে অমুক প্রফেসর এই নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, সো আমি কি করলাম, ওই অমুক প্রফেসরের অনেকগুলো ইন্টারেস্ট থাকতে পারে, ওখান থেকে একটা ইন্টারেস্ট আমি পিক করলাম, পিক করে দেখলাম যে হ্যাঁ এই ওনার কাজ আমার আইডিয়ার সাথে অনেকটা মিলে। আমি কি করলাম, তাহলে ওই আইডিয়াটাকে বেস করে আমি আস্তে আস্তে আমি কাজ করা শুরু করলাম। এখন কাজ করতে গিয়ে আমি হয়তো আটকে যেতে পারি, তখন আমাকে কী করতে হবে, আমার এই আইডিয়াটা আমি ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারি। কেউ যদি ইন্টারেস্টেড থাকে তখন দেখা গেছে আমরা একসাথে কাজটা শুরু করতে পারি। না হলে আমার কারেসপন্ডিংয়ে আমার যে সুপারভাইজার আছে বা আমার যে সিনিয়র স্যাররা আছে যাদের সাথে আমি ফ্রি, তাদের সাথে আমি কথা বলবো যে স্যার আমি এই বিষয়ে কাজ করতে চাচ্ছি, যদি আপনি আমাকে গাইড করেন। সো এইভাবে করে আগাতে পারে আর কি। ঠিক আছে, তো কাজের আইডিয়াটা
এখান থেকে আসবে। এক হচ্ছে আমার নিচ থেকে আসবে যখন আমি ডিপার্টমেন্টে কোনো একটা সাবজেক্টে পরীক্ষা দিব, পড়তে যাব, ওখান থেকে আসতে পারে। আরেকটা টপিক হচ্ছে আমার যদি টার্গেট থেকে আমি বাইরে যাব, তাহলে হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে প্রফেসরদের কারেন্ট যে কাজগুলো হচ্ছে ওগুলো সম্পর্কে পড়া। নাহলে হবে কি, আমি এমন একটা কাজ করে ফেললাম, ভবিষ্যতে যখন আমি পড়তে যাব তখন আমি প্রফেসরদের যে ইন্টারেস্ট, ওটার সাথে আমার ইন্টারেস্টের কিছুই পাচ্ছি না। তাহলে আমি আমি তো আর আমার সিভিতে সব বানায় টানাই বলতে পারবো না আমি এটা পারি ওটা পারি, এই আর কি। আর পেপার রাইটিংটা নিয়ে কীভাবে আঁকানো যায়? পেপার রাইটিংয়ে আসলে অনেকগুলো সেকশন আছে। তো রিসার্চ পেপার আসলে ফরম্যাট একটাই, আপনি যে ফিল্ডের হন কিন্তু আপনার ফরম্যাট একটাই। তো আপনাকে যেটা করতে হবে আগে হচ্ছে ইন্ট্রোডাকশনটা কি, ইন্ট্রোডাকশন কোন জিনিসটা ফোকাস হয়, আগে আপনাকে ওটা দেখতে হবে। এখন সেটা কীভাবে করবেন, ধরুন আমি একটা ম্যানুস্ক্রিপ্ট দাঁড় করালাম, আমি একটা পেপার লিখলাম, ধরুন ইনিশিয়াল পর্যায়ে একটা পেপার লিখলাম। এখন লেখার পর আমার কাছে মনে হচ্ছে এই পেপারটা আসলে কোন স্ট্যান্ডার্ডে, আমি এটা কোন ধরনের জার্নালে দিব, এটা কি আসলে Q1 যাবে না Q2 না Q3, কোন ধরনের। এখন সেটা করার জন্য আপনাকে অবশ্যই আপনি যে লিটারেচার রিভিউ করেছিলেন পেপারটা করার জন্য, লিটারেচার রিভিউ বলতে বোঝাচ্ছে যে কাজটা যখন আমি লিখতে যাব তখন আমাকে তো এই সাপোর্টিং অনেকগুলো পেপার নামাইতে হচ্ছে ওই রিলেটেড কাজ নিয়ে আর কি। ওটাকে ওই পেপারগুলো অবশ্যই আমার একটা ফোল্ডারে আছে। তাহলে আমাকে যখন পেপারগুলো আমি যখন খুলেই দেখবো আসলে ওই পেপারটা কোন জার্নালে গেছে, সেটা কি এসবিএরে গেছে, স্প্রিঞ্জারে গেছে, মানে কোন ধরনের জার্নালে গেছে আমরা দাঁড় করে দেখবো। সো যদি দেখি যে মানে পেপারটা ভালো একটা জার্নাল গেছে, সেটা কীভাবে পাবো, জার্নাল বের করার জন্য ধরেন যে কোনো সায়েন্স ডিরেক্ট আছে, এসবিআর আছে, ওদের ওখানে আপনি সার্চ দিলেই Q1 Q2 Q3 টাইপের জার্নালগুলো আপনার সামনে চলে আসবে। তো ওইখানে আমি এমন একটা পেপার পড়তেছি যেটা দেখলাম যে এসবিআর পাবলিশড, জার্নালটা নাম হচ্ছে এত, এখন আমি সার্চ দিয়ে দেখলাম জার্নালটার ইম্প্যাক্ট ফ্যাক্টর, সাইটেশন ফ্যাক্টর সব কিছুই ভালো। সো এটাই হচ্ছে আমার কাজের জন্য একটা স্ট্যান্ডার্ড জার্নাল। আমি যে পেপারটা লিখছি ওই পেপারের টপিকটা মানে কাছাকাছি আছে, বাট এখানে যেভাবে সাজাইছে আমাকে অবশ্যই এই পেপারের স্ট্যান্ডার্ডকে ধরে ওইখানে যেভাবে আছে আমাকে ওইভাবে করে ড্রাফটটা রেডি করতে হবে। মানে ওখানে ইন্ট্রোডাকশনের যদি আপনার 4টা প্যারা থাকে, প্রথম প্যারা আমাকে ফোকাস করতে হবে যে প্রথম প্যারাটা কী নিয়ে লিখছে, প্রথম প্যারার ইয়াটা কী, মানে থিমটা কী। তো তাহলে আমি যখন পেপার লিখতে যাব আমি আমার প্রথম প্যারাটার থিমটা ওটাই দিব, মানে কোন জিনিসটা ফোকাস করছে। সেম ওয়েতে সেকেন্ড প্যারায় ফোকাসটা কী ছিল, আমি আমার কাজের ফোকাসটা ওভাবে দাঁড় করতে হবে। লাস্ট প্যারায় ফোকাসটা কী ছিল, এভাবে করে আমি ইন্ট্রোটা দাঁড় করাবো। এখানে লেখার সময় একটা জিনিস অনেকেই বলে যে সাইটেশন কীভাবে করতে হয়, আরেকজনের রেফারেন্স কীভাবে দিব। আসলে লিখতে গেলে আমি একটা লাইন হুবহু তো আর বাসাতে পারি খেতে পারবো, এটা কিন্তু রিসার্চে যায় না। যখন আমি লিখতে যাবো, যে মনে করেন সূর্য পশ্চিম দিকে মানে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এই কথাটা কিন্তু মানে কেউ না কেউ বলছে অবশ্যই ফার্স্টে, কেউ না কেউ। হ্যাঁ, যখন এই কথাটা আমি লিখতে যাবো ব্যাপারে, আমাকে অবশ্যই তার ব্যাপারের ইয়াটা মানে তার সাইটেশন বা তার নামটা আমাকে সাইট করে দিতে হবে। তো একটা ব্যাপারে যত বেশি সাইটেশন, পেপারটার ইম্প্যাক্ট তত বেশি। আপনি ভালো জার্নালগুলো দেখবেন যে একটা লাইনের পরে দেখা গেছে অনেকগুলা অথরের নাম দেওয়া আছে, তার মানে ও কিন্তু সাইটেশনটা খুব ভালো করেই করছে, মানে সে কোনো পেপারে বাদ রাখে নাই, তার মানে খুব ভালো করে লিটারেচার রিভিউটা হয়েছে। সে সাইটেশনটা ইম্পর্টেন্ট পেপার লেখার সময়। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার সেকেন্ড পার্ট হচ্ছে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডস, এটা সবার জন্যই সেম। সো ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডস আমি কোন টুলসগুলো ইউজ করছি, কোন অ্যানালাইসিসগুলো করছি, সেগুলোই হচ্ছে আপনার ধাপে ধাপে থাকবে। আর লাস্ট পার্টটা হচ্ছে রেজাল্টেন্ট ডিসকাশন, এখানে হচ্ছে আপনার সামারিগুলো থাকবে। ধরেন আপনি এক্সেল শিট, গ্রাফে বা কোডিং করে আপনি যে ফিগারগুলো দাঁড় করেছেন সেগুলো এক্সপ্লেনেশনগুলো ওখানে থাকবে, এবং কনক্লুশনে পুরো পেপারের একটা সামারি বা আপনার কী ফাইন্ডিংসটা কী ছিল সেটা আপনি শো করলেন। আর লাস্টে অবশ্যই যে সাইটেশনগুলো ছিল সেগুলোর রেফারেন্সিংটা আপনি যে কোনো একটা সফটওয়্যার ইউজ করে করতে হবে আপনাকে, তাহলে হচ্ছে আপনি ভবিষ্যতে কেউ যখন কাজ করবে আপনার পেপারে সাইটেশনটা হবে ইজিলি। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। এখানে একজন স্টুডেন্টের একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে আমাদের জার্নাল আসলে পাবলিকেশন কীভাবে করবো, মানে কনফারেন্সে দেখা যায় হচ্ছে একটা ওয়েবসাইট আছে, আমার সাবমিশন লিঙ্ক দিয়েছে, কিন্তু জার্নাল আসলে কোথায় খুঁজে পাবো, কোথায় গেলে আমি জার্নালে পাবলিশ করতে পারবো? হ্যাঁ, এই কোশ্চেনটার কিছু আনসার আমার গত কোশ্চেনে চলে আসছে, তারপর আমি বলি। যখন আমি আমার ম্যানুস্ক্রিপ্টটা দাঁড় করাইছি, অবশ্যই আমি কারো না কারো ফরম্যাট ধরে দাঁড় করাইছি, আমি কিন্তু সেটা নিজের মনের মতো করে দাঁড় করাতে পারবো না। হ্যাঁ, ধরেন আপনি অনেক মানে ভালো রিসার্চার, তখন আপনি দাঁড় করাতে পারবেন, কেন আপনার অনেক আইডিয়া হয়ে গেছে লিখতে লিখতে, ঠিক আছে। কিন্তু আমি যখন বিগিনার লেভেলে থাকবো বা আমার 2-3টা পাবলিকেশন হয়েছে, তারপরে আমি যখন একটা পেপার লিখতে যাব, তখন আমাকে অবশ্যই কোনো না কোনো
জার্নালকে কী করতে হবে, স্ট্যান্ডার্ড ধরে লিখতে হবে। একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, প্যারালালি থাকবে। ওদের ফরম্যাট অনুযায়ী যখন লিখতেছি, তাহলে তো আমি অবশ্যই জানি যে ওই জার্নাল পেপারটা কোন জার্নালের এবং ওই জার্নালটা কত নম্বরের। তাহলে আপনার সীমাগু বলেন, আপনার সায়েন্স ডিরেক্ট বলেন, এগুলোতে যখন আপনি ঢুকবেন, আপনি যখন আপনার জার্নালের নামটা লিখবেন, ওইখানে ওদের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, ওদের এই রেঞ্জ কত, এটা আপনার কাছে চলে আসবে। সো ইম্প্যাক্ট ফ্যাক্টর অনুযায়ী হচ্ছে কি একটা জার্নালের কি হয়, এই ক্যাটাগরি হয় আর কি, এটা কি Q1 নাকি Q2 নাকি Q3। সো আমি যখন লিখতে যাব, অবশ্যই প্রথমে আমাকে ওই স্ট্যান্ডার্ড পেপার বা স্ট্যান্ডার্ড মেনটেন ধরে যখন আমি লিখে যাব, তখনই আমি বুঝতে পারবো আমার আসলে পেপারের প্যাটার্নটা এটা আসলে কোন ফরম্যাট অনুযায়ী হয়েছে। তো আমি মনে করি যে আমি যদি স্ট্যান্ডার্ড অনুযায়ী লিখতে যাই, তাহলে অবশ্যই আমার জার্নাল খুঁজে পাওয়াটা আর কঠিন হবে না। তখন আমি যদি আমার ওই জার্নালটা কোনো কারণে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে সিমিলার ক্যাটাগরির যে জার্নালগুলো আছে ওগুলোতে আমি একটার পর একটা মানে দিয়ে যাব সেটা এটা জার্নাল। তাহলে পসিবল, কিন্তু অনেকে কোশ্চেন একটা জার্নাল যদি রিজেক্ট হইলো, একই পেপার আমি চাইলে অন্য কোথাও হ্যাঁ, যখন রিজেক্ট হবে পরে আমি দিতে পারবো। আমি কিন্তু সিমিলটেনিয়াসলি দিতে পারবো না, এটা কিন্তু ইথিক্সে যায়। হওয়ার পর রাইট, যখন সে যদি বলে যে না আমাদের এই কাজটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না, বা এখানে কিছু জায়গার লেকিংস আছে, আমরা এটা নিতে পারতেছি না, তখন আমরা কি করব, আমরা পরে যেটা যেটা মানে আমি যেটা ফিক্স করছি যে এটাতে না হলে এটাতে দিব, তখন আমরা সেকেন্ডটাতে দিব। আর সেটার জন্য কী ভাবো, আমি যখন এই কাজটাকে লিটারেচার রিভিউ করতে গেছি, শুরুতে আমাকে ওই যে আমি যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ক্যাটাগরি করছি, ওখানে আমার 4 ধরনের জার্নাল কিন্তু আমার হাতে ছিল। আমি ওইগুলোকে কি করতে পারি, টার্গেট করতে পারি এই আর কি। বুঝতে পারছি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, আমরাও আসলে এই জিনিসটা ফেস করছি, মানে আমাদের বাংলাদেশের বিভিন্ন স্টুডেন্টস আসলে টাস্ক ম্যানেজমেন্ট বেশিরভাগই দেখা যায় আসলে ইউনিভার্সিটির বিভিন্ন প্রেশারের কারণে রিসার্চের সময়টা আসলে করতে পারে না, ডিউ টাইমে টাস্ক কমপ্লিট করতে পারে না। আমাদের ল্যাবের বিভিন্ন সুপারভাইজারের এই জিনিসটা হয়েছে যে আসলে স্টুডেন্টদের কাজ দিচ্ছে কিন্তু ইন টাইমে টাস্কটা আসলে পাচ্ছে না। আসলে এই যে টাইম ম্যানেজমেন্ট প্লাস এই যে একাডেমিক প্রেশারের পাশাপাশি রিসার্চ একটা সময় দেওয়া প্লাস এখানেও একটা একটা ইন টাইমে নিজে কাজটা কমপ্লিট করা, এই টাইম ম্যানেজমেন্ট আসলে কীভাবে করা যায়? আসলে আমি বলি, আপনি যেখানেই পড়াশোনা করেন, দেশে করেন, দেশের বাইরে করেন, আপনাকে আপনার ফোকাসটা যদি পড়াশোনা নিয়ে হয়, যদি আপনি চান যে আপনার ডিএসসি এর পর আপনি আর পড়াশোনা করবেন না, তাহলে আমি মনে করি আপনার জন্য রিসার্চ করার দরকার। যদি আপনার হায়ার এডুকেশন আপনার দরকার বা আপনার প্রয়োজন, অবশ্যই আপনাকে বললাম তো 3rd ইয়ার থেকে আপনার রিসার্চের প্রতি ফোকাস দিতে হবে। সেটা কিভাবে, ধরেন আপনার যে সময় আপনার ভ্যাকেশন চলে, ভ্যাকেশন যখন চলে ওই সময় ট্রাই করবেন 1-1.5 মাস যে গ্যাপগুলো থাকে, ওই সময় আপনি একটা কাজ কন্টিনিউয়াস করে সময় দিয়ে আপনি শেষ করবেন। অথবা দেখা গেছে আপনার যে সময়টাতে আপনি ধরেন আড্ডা দিচ্ছেন, ঠিক আছে, এমন হয় না যে রাতের বেলা, সন্ধ্যাবেলা আপনি 2-3 ঘন্টা বাইরে আড্ডা দিচ্ছি, ওই সময়গুলোতে আমি বাসায় বসে কম্পিউটারে আমি 1-2 ঘন্টা কাজের জন্য ফোকাস করলাম। ঠিক আছে, তাহলে আচ্ছা আমি ডেইলি 1 থেকে 2 ঘন্টা আমি আমার কাজের জন্য ফোকাস করলাম। আমি একটা ডায়েরি মেনটেন করলাম, যেখানে আমি আমার স্টেপসগুলোকে ঠিক করলাম যে আমার প্রথম সপ্তাহের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে বের করা, পরের সপ্তাহের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে। আপনি যদি এরকম টাইম মেনটেন করতে পারেন, তাহলে আপনি রিসার্চে আগাতে পারবেন। নাহলে আপনি যদি চিন্তাই করতে থাকেন হ্যাঁ আমি করব, এরকম একটা আইডিয়া আমার মাথায় আসছে, তাহলে আপনি দেখবেন আপনার 1 মাসটা 1 বছরে কনভার্ট হয়ে যাবে, কিন্তু আর পরে পারতেছেন না। তাহলে আপনি যেটা বললেন যে এই টাইমের বিষয়টা, যে কিভাবে আমি টাইমটাকে ম্যানেজ করব, এটা টাইম আমার ল্যাব থাকতে পারে, পরীক্ষা থাকতে পারে, হ্যাঁ, তখন আমি যেটা বলবো হচ্ছে আপনি এমন একটা কাজ করতে পারেন যেটা আপনার ল্যাব বেসড। ধরুন আপনি ল্যাবে কাজ করতেছেন, আপনি অবশ্যই কিছু আউটপুট তো পাচ্ছেন, তাহলে আপনি যদি ওই আউটপুটগুলোকে কাজে লাগায় আপনি যদি রিসার্চের একটা কাজ করে ফেলতে পারেন, তাহলে আপনার কিন্তু টাইমটা ওদিক দিয়ে আপনি ইউটিলাইজ করতে পারেন। তাহলে কিছু ডাটা আপনি আপনার ল্যাব থেকে পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে আপনার যখন ল্যাব শেষ হবে, তখন অবশ্যই পরবর্তী সেমিস্টার যখন শুরু হয়, শুরুর দিকে কিন্তু প্রেশারটা কম থাকে, ওই সময় আপনি আপনার লেখালেখির কাজটা করে ফেলতে পারেন। আর আপনার যখন 1-2টা পেপার লেখালেখি হয়ে যাবে, পরের পেপারগুলো লিখতে কিন্তু আপনার সময় লাগবে না, এই আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ। মোটামুটি আমরা অনেক কিছুই আজকে জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনার এখন হচ্ছে এই আমাদের অডিয়েন্সের জন্য রিসার্চ জায়গা থেকে কিছু মেসেজ থাকলে এই ল্যাবের ক্লাসগুলো নিতে গিয়ে আমি যা দেখলাম, ধরেন আমি 2টা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। একটা হচ্ছে যখন আমি টিচিং প্রফেশনে থাকি, যখন আমি ইউনিভার্সিটিতে থাকি, তখন স্টুডেন্টদেরকে গাইড করলে কীভাবে একটা আউটপুট আসে, আর এখানে ল্যাবে যখন ক্লাস নিচ্ছি এখানের আউটপুটটা আসলে কীভাবে, দুটো আমি কম্পেয়ার করব। তো ধরেন আপনার যখন একটা আন্ডার গ্রেডে আমি একটা স্টুডেন্টকে সুপারভাইজ করি, তো দেখা গেল
তার এই শুরুর দিকেই মানে তারা খুব ডেডিকেটেড থাকে, তাদের কাজটাকে বের করতে হবে, কাজটাকে শেষ করতে হবে টাইমের মধ্যে। কারণ সে যদি কাজটা সাবমিট না করে তাহলে তার টাইমের মতো সে ডিফেন্স হবে না, ডিফেন্স না হলে তার একটা ইয়ার গ্যাপ হয়ে যায়। সো তার একটা মাথায় মানে প্রেশার থাকে যে কীভাবে কাজটা শেষ করবে, ঠিক আছে। তো দেখা গেছে ওই ডেডিকেশন লেভেলটা তারা কিন্তু দিতে পারে। কিন্তু মনে করেন আপনার যদি মেন্টরশিপের যদি একটা মানে লেকিংস থাকে, দেখা গেছে সে একটা খুব ভালো কাজ করছে কিন্তু পরবর্তী মানে ভাষা পাস করে ফেলছে কিন্তু সে কাজটাকে পাবলিশ করতে পারে না। এরকম অনেক সুপারভাইজাররা আছে যে মনে করেন অনেক ব্যস্ত থাকে, মনে করেন তার একাডেমিক কাজও করতে হয়, পাশাপাশি তার মনে করেন এই অফিসিয়াল যে কাজ, ধরেন অফিসিয়াল কাজগুলো কিন্তু কম না। আমাদের দেশের প্রফেসররা কিন্তু অফিসিয়াল কাজগুলোতে একাডেমিকের চেয়ে অফিসিয়াল কাজগুলো বেশি প্রেশারাইজড। দেখা গেছে তারা হচ্ছে রিসার্চের প্রতি ওরকম মনে করেন স্টুডেন্টদেরকে যে বসে টাইম দিবে ওই টাইমটা পায় না। তো দেখা গেছে স্টুডেন্টরা কিন্তু আন্ডার গ্রেডেড লেভেলে আমি বলবো একটু আন্ডার প্রিভিলেজড। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে ধরেন আপনি যদি কাজটা ধরেন আপনার যে 6 মাস বা 8 মাসের যে বাইন্ডিংস ছিল, আপনি যদি 4 মাসের কাজটা শেষ করতে পারেন, আপনার হাতে আরও 2 থেকে 3 মাস থাকে, ওই সময়গুলো আপনি প্রফেসরকে পুশ করবেন। হ্যাঁ, আপনি প্রফেসর মনে করেন দরজায় গিয়ে বসে থাকবেন, যখন ঢুকবে যখন বের হবে আপনি 1 মিনিট কথা বলবেন, আপনি প্রফেসরের সাথে সবসময় এঙ্গেজ থাকবেন। তো আমি বলবো হচ্ছে তখনই কী করতে পারবেন, আপনার কাজেও যে আপনি আরও 2 মাস সময় বাঁচাইছেন, ওই সময়টা আপনি লেখালেখির কাজ করে আপনি ইন টাইমে আপনি কাজটা পাবলিশ করে ফেলেন। তো দেখা গেছে আপনার মানে ডিগ্রি হওয়ার আগে আপনার একটা পাবলিকেশন হয়ে গেল। একটা এখানে আমার ওই যে আরেকটা কোশ্চেন আমি সময় নিয়ে বলছি, আসলে এমনি একটা পাবলিকেশনের জন্য কেমন মোটামুটি একদম স্টার্টিং থেকে পাবলিক কেমন সময়ের প্রয়োজন হয়? এটা ডিপেন্ড করতেছে আমার ডেটা সেটের উপর। আমার যদি ডেটা সেট হিউজ হয় তাহলে হিউজ ডেটা সেট কালেকশন করতে একটা সময় লাগতেছে, আবার আমার যদি ডেটা সেট কম হয় তাহলে এখানে একটু সময় কম লাগতেছে। আবার দেখা গেছে আমার আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা আসলে ডেপথ কেমন, হ্যাঁ মানে কাজের ডেপথ অনুযায়ী। আবার একটা বিষয় হচ্ছে কাজটা কি ল্যাব ওয়াইজ কিনা, কারণ ল্যাবে কাজ করতে গেলে দেখা গেছে ল্যাবের পারমিশন লাগে, ল্যাবের ইকুইপমেন্টগুলো আছে কিনা, রিএজেন্ট আছে কিনা, এই জিনিসগুলো দেখা লাগে। সো সব মিলে দেখা গেছে আমার কাজের ধরনটা আসলে কেমন। আমি যদি একটা জায়গায় ধরেন অ্যাপ্লাই করলাম ডেটার জন্য, তারা আমাকে 1 সপ্তাহে ডেটাটা দিয়ে দিল, তাহলে আমার কাজটা তাড়াতাড়ি আমি করতে পারবো। দেখা গেছে আমার হচ্ছে মডেল দাঁড় করাতে ধরেন সময় লাগবে আপনার 5 থেকে 10 দিন, সর্বোচ্চ 15 দিন। আমি ডাটাটা পেয়ে গেলাম, মডেল দাঁড় করে আমি অ্যানালাইসিসের রিপোর্টগুলো পেয়ে গেলাম, এরপর পেপার লেখালেখি করতে ধরেন আপনার সর্বোচ্চ 1 মাস সময় লাগতে পারে। সো ওভারঅল আমার যদি ডেটা সেট আমি আর্লি পাই তাহলে আপনার একটা পেপার করতে হয় তো সর্বোচ্চ 3 মাস সময় লাগবে সব কিছু পরিপূর্ণভাবে করতে। আর যদি আপনার ল্যাব টেস্টে রেজাল্ট বের করবেন, সব কিছু করবেন, এরকম করতে করতে ধরেন আপনার সর্বোচ্চ 8 মাস। হ্যাঁ, যদি পাবলিশ হওয়া পর্যন্ত আপনার 8 মাস থেকে, হ্যাঁ যদি আপনি কনফারেন্স পেপার বলেন আপনার 6 মাস থেকে 8 মাস লাগবেই। কেন? কারণ যখন একটা কনফারেন্সের ডেডলাইন দেয় তখন তারা 4-5 মাস আগেই হচ্ছে কী দেয়, সার্কুলারটা দেয়, এবং ওই টাইম ফ্রেমে তারা পাবলিকেশনটা করতেছে। তো দেখা গেছে আমার যদি কনফারেন্স পেপার হয় আমি 4 থেকে 5 মাসে করতে পারি, আর যদি আমার জার্নাল হয় সেক্ষেত্রে আমার দেখা গেছে এটা 8 মাস হইতে পারে, সেটা 1 বছর হইতে পারে, সেটা 2 বছরও চলে যেতে পারে। সেটা ওই জার্নালে মানে ওটা কত দ্রুত সময় তারা কাজটা অ্যাকসেপ্ট করতেছে সেটার উপর ডিপেন্ড করতে। এমনি পেপার ম্যানুস্ক্রিপ্ট রেডি করা তো পেপার ম্যানুস্ক্রিপ্ট রেডি করতে আপনার বলবো যদি ডাটা সেট রেডি থাকে সর্বোচ্চ 3 মাস, সর্বোচ্চ 3 মাস। আর ডাটা নিতে যদি দেরি হয় তাও আপনার 4 মাস, সর্বোচ্চ 4 মাস। তাহলে মোটামুটি 4 মাস আমরা একটা স্ট্যান্ডার্ড ঢুকতে পারি। বাকিটা আসলে জার্নালের উপর ডিপেন্ড করতেছে বা কনফারেন্স ওরা কতদিনে আসলে সাবমিট করতেছে। আর আমার যে কোয়েশ্চেন, আমি তো একটা পার্টি ছিলাম যে ইউনিভার্সিটিতে ধরেন ওই থিসিস সুপারভিশন বা আমার স্টুডেন্টরা কীভাবে ডিমোটিভেট হয়ে যায় সেই জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম। তো কেমনি ডিমোটিভেট হয়, ধরেন আমি কাজটা পাবলিশ করলাম না, আমার ডিফেন্স আজকে শেষ, একটা স্টুডেন্টের আজকে ডিফেন্স শেষ হওয়া মানে তার একাডেমিক ক্যারিয়ার শেষ, তখন সে একদম মুক্ত পাখি। হ্যাঁ, তখন তার কোনো বাইন্ডিংস নাই। তো তখন দেখা গেছে অনেক স্টুডেন্ট আছে মোটিভেটেড, মানে খুব কম পাওয়া যায় আসলে। এক্স্যাক্টলি, এই মোটিভেটেড স্টুডেন্ট কম পাওয়া যায়। তাদের মন চাইলে তারা দেখা গেছে কাজটাকে ওরা 6 মাস 1 বছরের মধ্যেই কাজটাকে পাবলিশ করে ফেলে নিও। আবার অনেকেই আছে খুব ভালো কাজ করে কাজটাকে ফেলে রাখে, বিশেষ করে তাদের ধরেন মোটিভেশনটা ভিতর থেকে আসে না কীভাবে কাজটা করতে যাব, মানে অথবা দেখা গেছে ডিরেকশনটা তারা পায় না, মেন্টরশিপটা তারা পায় না, কাজটা কীভাবে করতে যাব, কীভাবে পেপার লিখতে হবে, কোথায় সাবমিট করবো, এই জিনিসগুলোর তার লেকিংস তাদের থেকে যায়। তো যার কারণে আন্ডারগ্রেডে ভালো ভালো কাজ করা সত্ত্বেও তারা
পাবলিকেশন পর্যন্ত পড়ে না। পারে না। এটার মেইন কারণ হচ্ছে দুটা জিনিস, একটা হচ্ছে মোটিভেশন, আরটা হচ্ছে ধরেন অবহেলা। অবহেলাটা কেন বললাম, কারণ সে ডিফেন্স দিয়ে দিচ্ছে, তার এখন মানে সে এখন চলে যাবে অ্যাটলিস্ট 4 বছর সে অনেক চাপ নিয়ে নিয়েছে, সে আর চাপ নিবে। চাপ নিলে না। এই আর আমি এখানে রিসার্চ বাড়িতে ক্লাস নিতে গিয়ে আমার যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে ধরেন অনেক স্টুডেন্ট আছে প্রথম প্রথম অনেক মোটিভেটেড থাকে, কিন্তু একটা দুটা ক্লাসের পর অনেকেই হয়তো ডিমোটিভেট হয়ে যায়। এটা হইতে পারে একাডেমিক প্রেশারের কারণে, অথবা হইতে পারে যে আমার একটা মানে ইচ্ছে ছিল যে আমি রিসার্চ করব, কিন্তু দেখা গেছে মানে ইচ্ছাটা হঠাৎ করে আবার মরে গেছে, এরকম অনেক পাওয়া যায়। বাট এটা কেন, এটা একটাই কারণ, সেটা হচ্ছে মেইন হচ্ছে আমার এইমটা। এই এইম মানে আমার উদ্দেশ্য যদি থাকে যে আমি রিসার্চ করব, আমার রিসার্চ শিখতেই হবে, তখন কিন্তু আসলে আমি মানে লাইন থেকে বিচ্যুত হওয়ার কোনো মানে পসিবিলিটি নেই। পসিবিলিটি নেই। মানে আমার এইমটা থাকতে হবে রিসার্চ করার জন্য, আমি রিসার্চার হয়ে যাবো এটা তার রাতারাতি হয় না। খেলাধি হবে। আমার অবশ্যই আমার এইম থাকতে হবে এবং আমার ডেডিকেশনটা থাকতে হবে। মানে আমি করবই করবো, যদি আপনার এরকম যদি মোটিভেশনটা কাজ করে মনের মধ্যে, তাহলে আপনি সেটা 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, আপনার কাজটা একদিন একদিন পাবলিশ হবেই। তো এটাই আর কি, যে আপনার আসলে মানে রিসার্চের কাজ যারা করতে চান বা আসতে চান, কাজ শিখতে চান, আমি যেটা বলবো হচ্ছে ধরেন আপনার মধ্যে এইমটা থাকতে হবে বা মোটিভেশনটা থাকতে হবে, ডেডিকেশনটা থাকতে হবে। এই কাজগুলো যদি সম্ভব হয় তাহলে হয়তো আপনার জন্য রিসার্চ। এক্স্যাক্টলি, রিসার্চ কিন্তু আসলে উপর থেকে দেখতে যতটা মনে হয় যে ওয়াও রিসার্চ হয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু অনেক স্ট্রাগলিং সময় দিতে হয়, ডেডিকেশনটা আসলে থাকতে হয়। আমি যেটাতে একটা অ্যাড করি আমাদের, এটা আসলে ওভারঅল আমার নিজের এক্সপিরিয়েন্স আর কি। যেমন আমি যে স্টার্ট আপ নিয়ে কাজ করতেছি, অনেক সময় স্টার্ট আপ আমার একটা গোল আছে যে আমরা ইনশাল্লাহ এক সময় ফান্ড রেজ করবো। তো অনেক সময় স্টার্ট আপ নিয়ে কাজ করতেছি, হঠাৎ করে মাঝখানে ডেডিকেশনটা চলে যায়। তো কিন্তু এই ডেডিকেশনটা আবার চলে আসে যখন আমার নেটওয়ার্কে দেখা যায় যে অনেক ফাউন্ডার আছে, ওরা তো রেগুলার ফান্ড রেজ করতেছে, এই ও দেখলে ওরা তো করে ফেলতেছে, তখন আমি বসে আছি কেন, আমাকে আবার করতে হবে। এটা আমার মনে হয় যে নেটওয়ার্কটা যদি এরকম যেটা করতেছে, যেমন রিসার্চ যদি করে, সে যদি রিসার্চারদের সাথে কানেক্টেড থাকে, নেটওয়ার্কটা তৈরি করে, আশেপাশে দেখবে অনেকে অনেক পাবলিশ করতে, তখন নিজের মধ্যেই একটা আমিও এটার সাথে একমত। যখন দেখবো যে আমার একটা ফ্রেন্ড, মানে আমিও পড়াশোনা করছি, সেও পড়ছে, 4 বছর পর দেখা গেছে তার 4টা 5টা পাবলিকেশন হয়ে গেছে, কিন্তু আমার কিছুই নেই, আমার ঝুলিতে সব জিরো, তখন কিন্তু আমার নিজ থেকে খারাপ লাগবে। হ্যাঁ, তো আমি বলবো যে আন্ডারগ্রেড স্টুডেন্ট যারা আছে তাদের হচ্ছে মানে গোল সেট আপ করেই ফেলতে হবে, আমি আসলে কি করব। যদি কর্পোরেট লাইফে যেতে চায় তাহলে তার কর্পোরেট স্কিল অবশ্যই গেইন করে ফেলতে হবে। হ্যাঁ, মানে প্রেজেন্টেশন স্কিল থেকে শুরু করে বিভিন্ন টুলস যেগুলো আছে কর্পোরেট লাইফে লাগে, এগুলোর প্রতি তার একটা ভালো কি নলেজ থাকতে হবে, বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করে ফেলতে হবে। আর যদি তার মনে করেন ইচ্ছা হবে ভবিষ্যতে বাইরে যাবে, রিসার্চার হবে, মানে ভালো কাজ করবে, নিজের প্রোফাইলটাকে এনরিচ করবে, তখন অবশ্যই সেই অনুযায়ী তাকে আগাইতে হবে। সো থ্যাংক ইউ আজিজ ভাই, আপনি অনেকবার সময় দিচ্ছেন। আমি একটু লাস্ট আর কয়েকটা পয়েন্ট একটু অ্যাড করি আমাদের রিসার্চ বাড়ি নিয়ে। যে ভাই আপনি বলছেন যে প্রফেসরদের দৌড়াদৌড়ি গিয়ে এক নিরলের কথা হয়, তা আই থিঙ্ক এই জিনিসটা আমরা মিনিমাইজ করতে পারবো। আমাদের একটা গোল হচ্ছে যে আপনাদের মতো রিসার্চার যারা স্টুডেন্টসদেরকে একদম স্টার্টিং থেকে গাইড করে পাবলিকেশন পর্যন্ত নিয়ে যেতে পারবে, এবং আমাদের এরকম রিসার্চার সুপারভাইজার যারা এবং প্রফেসর লেভেল ওনাদের করে আমাদের এখানে নিয়ে আসবো, যেখানে ও তখন আর স্টুডেন্ট কিন্তু আর ডোর টু ডোর প্রফেসর যাইতে হবে না। যেমন আমাদের এখানে এখন অনেক রিসার্চ স্টুডেন্ট আছে যারা হয়তো আমাদের রিসার্চ বাড়ি না থাকলে এমনিতেই পড়ে থাকতো, কিন্তু এখন হচ্ছে আমি একটা ল্যাবের উদাহরণ দিই, আমাদের বায়ো এআই অ্যান্ড ডাটা ল্যাব, ওইখান থেকে মোটামুটি 5টা পেপার অলরেডি সাবমিশন হয়েছে। তো এখানে অনেক বেশ কিছু স্টুডেন্টকে আমি আসলে চিনি যারা রিসার্চ বাড়ি আগে জাস্ট অ্যাজ ইউজুয়াল করতেছে বা বেশ কিছু সময় ফ্রাস্ট্রেশনে আছে কেমনে কি করবো, বাট রিসার্চ বাড়ি আসার কারণে তারা কিন্তু তার একটা সুপারভাইজার পেয়ে গেছে। এখন কিন্তু সুপারভাইজারের আন্ডারে তারা কিন্তু পাবলিকেশন কনফারেন্সে অলরেডি পাবলিশ করে ফেলেছে। সো আমি যেটা বলবো অ্যাকচুয়ালি যে আই হোপ আমাদের রিসার্চ বাডি আপনাদের সুপারভাইজারের সাথে আমাদের যারা রিসার্চ এনথুসিয়াস্ট তাদেরকে কানেক্ট করে একটা এফেক্টিভ কোলাবোরেটিভ স্পেসে তারা একদম জিরো থেকে পাবলিকেশন পর্যন্ত যেতে পারবে। সো এ হচ্ছে মোটামুটি আমাদের আজকের রিসার্চ আড্ডা। আই হোপ আপনারা সবাই এনজয় করেছেন, অনেক ইনফরমেশন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না, আমি আমার আমার কোনো জায়গায় লেগিংস থাকলে আমি আসলে দুঃখিত, কারণ আমি কথাগুলো খুব তাড়াতাড়ি বলেছি। আর যদি কোনো জায়গায় প্রবলেম হয়, ইনকেস আমাকে যদি কোনো মেসেজ দেয়, সেক্ষেত্রে আমি সেটা ক্লিয়ার করে দিতে পারি। এক্স্যাক্টলি, কারণ অথবা আপনারা আমাদের কমেন্টে জেনে জানিয়ে দিতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ওয়েবসাইটেও কিন্তু
আপনার তো প্রোফাইল আছে আমাদের ওয়েবসাইটে, ওখানে কিন্তু মেসেজ করা যায়। আমাদের এখানে এমন আছে ল্যাবেই কানেক্টেড থাকতে হবে। আপনি যদি জাস্ট আমাদের স্যারের সাথে কানেক্টেড হয়ে যান, এরপর ওনাকে একটা মেসেজ ড্রপ করলেন, স্যার আমার এই বিষয়গুলো জানতে চাই, তাহলে অবশ্যই আপনাকে পাবে আমাদের স্টুডেন্ট। রাইট। আর রিসার্চ বাটি নিয়ে আমি যেটা বলবো, জি আমাদের প্ল্যাটফর্মটা আস্তে আস্তে মোটামুটি ডেভেলপ হচ্ছে, জি এবং আমরা যেটা এম করতে পারি, আমরা এখন ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাব। শুধুমাত্র দেশের স্যার বা প্রফেসররা থাকবে না, ইন্টারন্যাশনালি যারা আছে, ধরেন ইউএসের একজন প্রফেসর, সেও কিন্তু এই লেভেলে থাকবে। থাকবে তখন হচ্ছে ধরেন উনি মাঝে মধ্যে সেমিনার নিল থাকবে। স্টুডেন্টদের, তখন হচ্ছে কি কি জায়গায় লেকিংস আছে, কোন জায়গাগুলোতে আমরা আরও ইমপ্রুভ করব, আমাদের রিসার্চ এরিয়া কোন জায়গাগুলোতে ডেভেলপ করতে হবে, সেই জিনিসগুলো সাজেশন আমরা পাবো। অর্থাৎ কোলাবোরেশন আস্তে 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 আমরা মনে করি যে যেহেতু শুরু হয়েছে স্টার্ট আপটা দেশে, আমার মনে হয় যে এটা ইউনিক একটা প্ল্যাটফর্ম। এখন মানে এটা আস্তে আস্তে আরও বেশি বিল্ড আপ হবে আমি আশা করি। তো আমি শুরু থেকে মানে রিসার্চ বার্ডের সাথে ছিলাম, এবং আমি আশা করি মানে আগামী এক বছরে রিসার্চ বাড়ি খুব একটা স্ট্রং পজিশনে যাতে চলে যায় ইনশাল্লাহ, এবং ওই পর্যন্ত আপনাকে পাশে পাবো ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ আমাদেরও আসলে এই বিষয় নিয়ে আমরা আগাচ্ছি। গ্লোবাল রিসার্চ কোলাবোরেশন আমাদের ট্যাগলাইনই হচ্ছে এটা, যে যে দেশের যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তের রিসার্চ এনথুসিয়াস্ট যে কোনো রিসার্চ সুপারভাইজারের সাথে কানেক্ট হতে পারবে। সো আপনারাও সাথে থাকবেন সবাই। আপনার যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন। আর লাস্ট আমি ইনফরমেশন, আপনার ল্যাবে তো এখনো স্টুডেন্ট নিচ্ছেন, রাইট? এখন চাইলে জয়েন করতে পারবে। ইয়েস, আপনারা কেউ যদি আমাদের এনভায়রনমেন্ট পলিউশন অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাডভান্স রিসার্চ ল্যাবে জয়েন করতে চান, ইউ আর ওয়েলকাম ইন আওয়ার প্ল্যাটফর্ম। অ্যান্ড আপনি জাস্ট আমাদের পেজে একটা মেসেজ দিলেই হবে, আমরা আপনাকে ডিটেলস পাঠিয়ে দিব। অ্যান্ড আপনি ইনশাল্লাহ আমাদের ল্যাবে জয়েন করে একদম জিরো হলেও আপনি একদম পাবলিকেশন পর্যন্ত একটা পেপার নিয়ে ইনশাল্লাহ বের হইতে পারবেন, যেটা আপনার ইন ফিউচার স্কলারশিপ, বাইরে যদি স্কলারশিপ, সেটাতে হেল্প করবে। প্লাস আমাদের লেটার অফ রিকমেন্ডেশনও আমরা অফার করে থাকি ইন যদি কারো প্রয়োজন হয়। সো এই ছিল আজকের রিসার্চারটা। সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।